ফলাফল প্রকাশিত হয়েছে, আপনারা সবাই জানেন। তো আমরা এই ফলাফল প্রকাশের পরে চান্সপ্রাপ্ত যে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস, তাদের আনন্দ আমরা দেখেছি। তো এই মুহূর্তে আমরা আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো এমন একজনকে, যে কিনা এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে সকলকে ছাপিয়ে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। সে আর কেউ নয়, সে নরসিংদীর গর্ব সরকারি বিজ্ঞান কলেজের কৃতি শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত। শান্ত, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক শান্ত, তাহলে তো এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, এটা বলার আর কোনো ভাষায় রাখে না। এবং দেখো, প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট চাই যে সে এরকম ফার্স্ট হবে, সে শান্ত হবে আর কি। বা তোমার পূর্ববর্তী যে জুনিয়রগুলো দেখতেছে যারা ভবিষ্যতে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে, তারাও কিন্তু মনে প্রাণে চাবে যে এখন যে শান্ত ভাই কীভাবে হওয়া যায়। যাই হোক, তাহলে এই যে সব কিছু ছাপিয়ে যে তুমি ফার্স্ট হলা, এই অনুভূতিটা আসলে কেমন কেমন মনে হয় ফার্স্ট হওয়ার পরে? প্রথমে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ এত বড় একটা অর্জনে আমাকে সাহায্য করেছেন। আল্লাহ যেহেতু চাইছেন তাই হয়েছে। আর অনুভূতি বলতে অনেক ভালো লাগতেছে, যেহেতু আমার পরিবারের সবাই খুশি। আমার পরিবারের সবাই খুশি মানে আমি খুশি। তো বাপ মাকে আমি গর্বিত করতে পেরেছি, এই কারণে খুব ভালো লাগছে। আঙ্কেল আন্টির ইয়ার কেমন ছিল, অনুভূতি কেমন ছিল যখন তুমি জানাইছো, নাকি আঙ্কেল আন্টি তোমাকে জানাইছে? আমি জানাইছি কল দিয়া। আমার সারাদিন খোঁজ নিতেছিল যে রেজাল্ট দিছে কিনা, রেজাল্ট বের হয়েছে কিনা, তারপরে আমি কল দিছি। আচ্ছা, পরীক্ষা দেওয়ার সময় মনে হয়েছিল কিনা যে না ফার্স্ট হয়ে যাইতে পারি, পরীক্ষা তো ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়ে যাবো, এরকম কোনো ফিল ছিল কিনা? পরীক্ষা দেওয়ার সময় এমন মনে হয় না। পরীক্ষা দেওয়ার সময় চিন্তাও করি না যে আমি চান্স পাবো কি না, মানে আমি কোনো চিন্তা করি না। আমি শুধু পরীক্ষার কোশ্চেনের ভিতরে মানে ঢুকেছিলাম। আর কোনো চিন্তা ছিল না, চান্স পাইলে পেলাম, না পেলে নাই। কিন্তু আমি শুধু কোশ্চেনের ভিতরেই ছিলাম। তারপরে বের হয়ে যখন মানে যে বিভিন্ন কোচিং থেকে মিলাইছিলাম, তখন দেখলাম যে 90, 92 এরকম কারেক্ট, 92-এর আশেপাশে, 92 কারেক্ট এরকম। তো নেগেটিভ আশা করছিলাম যে 90-এর উপরে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম যে তোমার ফ্রেন্ডরা দেখলাম তোমার চেয়েও বেশি খুশি, এবং তারা খুবই এক্সাইটেড যে আমার রেজাল্ট দেওয়ার পরে আমার যে ফ্রেন্ড আছে, আমার রুমমেট শফিকুল, আমার মামা ছিল, তো ওরা সবাই কান্না করতেছে। আমি যেমন কান্না করতেছি, সবাই কান্না করতেছে। ওদের কান্না দেখে আমিও কান্না করতেছি। এরকম সবাই, আমার যারা ফ্রেন্ড আছে সবাই অনেক দোয়া করছে আমার জন্য। আর আমার যারা টিচার ছিল তা ওনারা অনেক দোয়া করছে। তো সকলের দোয়ার বিনিময়ে মানে আমি এরকম নিঃসন্দেহে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, এবং মানে সবাই চায় আসলে যে এরকম হওয়া যায়। এবং আমি এটা দেখে খুবই ভালো লাগলো যে সচরাচর দেখা যায় যে ফ্রেন্ডরা একটু প্রতিযোগী টাইপের হয়, কিন্তু তোমার ক্ষেত্রে দেখলাম যে ফ্রেন্ডরাই তোমাকে নিয়ে আসছে এখানে, এবং তোমার চেয়ে দেখি ওরা বেশি খুশি এবং বেশি উচ্ছ্বাস প্রকাশ করতেছে যে আমাদের আমার ফ্রেন্ডদের সাথে তো অনেকদিন যাবত চলাফেরা, প্রায় আমার যে সময় আমার 4 বছর, ওই সময় থেকে আমরা এক স্কুলে পড়ি প্রাইমারিতে। তো 4 বছর থেকে শুরু, এখন 20 বছর, প্রায় 16-15, মানে জীবনের সম্পূর্ণ সময়টাই ওদের কাছে। তাহলে তো পরীক্ষার হলেও কি তারা গেছিল কিনা? হ্যাঁ, গেছিল। তারা তো বের হওয়ার পরে তোমার হাসি দেখে মোটামুটি বুঝে গেছে যে কিছু একটা করবে আমাদের বন্ধু, বুঝছে যে আমি ভালো হইব। আচ্ছা, তো তোমার অনুভূতি তো শুনলাম রেজাল্ট পরবর্তী। তো এই যে তোমার একটা সাকসেস, হ্যাঁ নিশ্চয়ই এটা একদিনের ফলাফল নয়, এর পিছনে তোমার দীর্ঘ একটা জার্নি আছে। তো সেটাই শুনতে যাচ্ছি, তোমার একেবারে ছোটোবেলা থেকে তোমার পড়াশোনা কিভাবে, কোথায় হলো, এবং কিভাবে আজকের এই পর্যায়ে তুমি আসলে আর কি। আমি কিন্ডারগার্টেনে পড়েছি মূলত। তো ওইখানে প্লে নার্সারি 5 পর্যন্ত ওই ক্লাসে, মানে ওই স্কুলেই পড়েছি। তারপর অক্সফোর্ড মডার্ন একাডেমি ছিল ওইটা, যেহেতু কিন্ডারগার্টেন। তো তারপর এখান থেকে পিএসসি দিয়ে তারপরে বের হয়ে বারোচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল, যেটা বেলাপথে, আমার গ্রামের বাড়ি ওইখানে। তো ওইখানে আমি ভর্তি হই। তারপর ওইখান থেকে এসএসসি দিয়ে তারপর সরকারি বিজ্ঞান কলেজে ওইখানে ভর্তি হই। তো ওইখানে আমি মানে বাড়ি ছেড়ে কোথায় আসছি, যে ঢাকায় প্রথম। আর বাকি সময়টা তো ওই বাড়িতেই ছিলাম। তাই আচ্ছা, যাক, খুব অল্প বয়সে তুমি পড়াশোনার জন্য একেবারেই পরিবার, মা বাবা সবাইকে ছেড়ে তুমি আসছো ঢাকায়, এই যে একটা বিরাট স্যাক্রিফাইস, এটারই আজকে ফলাফল তুমি আজকে পেলে আর কি। তো এই যে কলেজ শুরু হলো তোমার, হ্যাঁ, তো আজকে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হলা। তুমি কি শুরু থেকেই, তোমার কলেজ লাইফের শুরু থেকেই কি এই স্বপ্ন নিয়েই তুমি প্রস্তুতি শুরু করেছিলে? প্রথম তো আমাদের ক্লাস শুরু হয়েছে অক্টোবরের 8 তারিখ থেকে। তো ওই টাইম প্লাস নভেম্বরের আগ পর্যন্ত, প্লাস নভেম্বরের কিছু টাইম আমি ভাবতাম যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। বইটাও ইঞ্জিনিয়ারিং যেগুলো লাগে, কেতাবুদ্দিন, মানে ওইগুলাই কিনছি।
তারপর আস্তে আস্তে মেডিকেল একটা কোয়েশ্চেন ব্যাংক কিনা, তারপরে ওইটা দেখা তারপরে মনে হলো যে না, আমি তো মেডিকেলও ভালো করতে পারি। তখন ডিসেম্বর থেকে 2023 সালের ডিসেম্বর থেকে আমি মেডিকেলে কোয়েশ্চেন ব্যাংক সলভ প্লাস মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম, মেডিকেলে কোন কোন সাবজেক্ট কীভাবে আসে ওইগুলো দেখার চেষ্টা করছি। ওই টাইম থেকে মূলত আমি শুরু করছি। তারপর একাডেমিকের পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক দেখতাম, আর মেডিকেল সম্পর্কে যতটুকু জানা যায় এতটুকু জানতাম। অনলাইনে তো আছে, এখন তো অনেক সুবিধা আছে। আচ্ছা আচ্ছা। তো আসলে ইঞ্জিনিয়ারিং তার পরিকল্পনা থাকলেও একটা কোয়েশ্চেন ব্যাংকে আসলে তার পুরো চিন্তাভাবনাকে চেঞ্জ করে দেয় আর কি। তো এটা খুব বড় একটা জিনিস সাকসেসের জন্য, যে নিজের কনফিডেন্স, নিজের স্ট্রেংথ এটা বুঝতে পারা খুব বড় একটা জিনিস। তো এখন তোমরা যারা ছোটরা আছো, সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমরা খুঁজে বের করো আর কি তোমার জন্য কোনটা ভালো, কোনটা স্ট্রেংথ তোমার। হ্যাঁ, তো সেই অনুযায়ী নিজের স্বপ্নকে সাজাতে হবে, প্রস্তুতিকে সাজাতে হবে আর কি। আচ্ছা, এটা তো আমাদের কলেজের কথাগুলো গেল। এখন এই যে অ্যাডমিশনের সময়টা, হ্যাঁ, আমাদের তো খুবই কম সময় পাওয়া যায়, বিশেষ করে এই বছর তোমাদের জন্য একটু বেশি 3 মাস। ঝামেলা হয়ে গেছে, কারণ হুট করে পরীক্ষার ডেট আমরাও আসলে এক্সপেক্ট করি না যে এত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে। তো এই সময়টা অ্যাডমিশনের এই জার্নিটা তোমার কাছে কেমন ছিল? তুমি কীভাবে পড়াশোনা করতা, বা তোমার পড়াশোনার রুটিনটা কেমন ছিল? অ্যাডমিশন শুরু করার আগেই তো আমার, যেহেতু আমি প্রি মেডিকেল করতাম, তো ওইখানে শেষ মোটামুটি, মানে প্রাথমিক যে একটা ধাপ ওইটা শেষ, তারপরে শুধু প্র্যাকটিসের যে ধাপটা ছিল ওইটা বাকি ছিল, তো ওইটা আমি অ্যাডমিশন টাইমে শেষ করছি। তো আমার খুব একটা সমস্যা হয় না, টাইম কম পাইলেও সমস্যা হয় না। তারপর আমার মধ্যে দিয়া সম্ভবত অক্টোবরের প্রথম দিক দিয়ে আমার ডেঙ্গু পজিটিভ আসে। তো ওই টাইমে প্রায় 10 থেকে 12 দিন আমি বাসায় ছিলাম, কিছুই পড়তে পারি না, একবারে শরীর অসুস্থ থাকলে তো কিছুই পড়া যায় না। তো ওই টাইমে প্রথম দিক দিয়ে একটু হতাশ হয়েছি যে আমার মনে হয় তাইলে ঢাকা মেডিকেল হবে না, কারণ 3 মাস থেকে যদি 10 দিন 12 দিন চলে যায় তাহলে তো মানে অনেক দিন। তারপর আবার চিন্তা করলাম যে যেহেতু আল্লাহ দিছে তাইলে হয়তো আমার এটার মানে কোনো কল্যাণ নিহিত আছে এটার মধ্যে। তারপরে ভাবলাম যে প্রথম দিক দিয়ে ডিপ্রেস ছিল, তারপরে মানে স্ট্রং হলাম যে এই 10 দিন আমি যা পড়বো তা তো মেডিকেলে নাও আসতে পারে, ঠিক ঠিক, বাকি যে টাইম আছে ওইগুলা থেকে তো আসতে পারে। খুবই সুন্দর আসলে concept। এটাই হচ্ছে, মানে তারপরে মেডিকেল আমি যা দেখলাম যে আমার পড়া থেকে আসছে সব। আমি যেগুলো পড়ছি, যে কনফিডেন্স জায়গাগুলো ছিলাম, থেকে পড়ছি, পরীক্ষা হলে কনফিডেন্স ছিলাম, যার কারণে আমার যতটুকু আউটপুট দেওয়া দরকার এতটুকুই দিতে পারছি। মাশাআল্লাহ। সবার একটা জাতীয় প্রশ্ন আছে যে শান্ত দিনে কয় ঘন্টা পড়াশোনা করতো? আমিও সবার কাছ থেকে এটা জানার খুব চেষ্টা করতাম, কিন্তু কেউ বলতো না যে কয় ঘন্টা পড়বো। আজকে আমরা তোমাদের কাছে শুনেই ছাড়বো আর কি, যে কয় ঘন্টা তুমি পড়াশোনা করছো? আমি চেষ্টা করতাম 8-10 ঘন্টা পড়ার জন্য, মানে টাইম তো এভাবে মেনটেন করা যায় না আসলে, মানে যতই বলি যে আমি এত ঘন্টা পড়বো এত টাইম পড়বো, এটা খুব অসম্ভব। মানে একদিন পড়লাম আরেকদিন পড়া না হইতে পারে। আমি চেষ্টা করতাম মানে যতটুকু পারা যতটুকু পড়ালেখা করার জন্য। আচ্ছা, মানে অ্যাডমিশন টাইমে আমরা দেখছি যে আমাদের ওই যে ফোনের প্রতি অ্যাডিকশান বা আসক্তি, এগুলো আমাদের প্রিপারেশন বা আমাদের ফোকাসগুলোকে নষ্ট করে ফেলতো। তো তোমার ক্ষেত্রে এই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং ম্যানেজমেন্ট, এগুলো কীরকম ছিল? কোচিংয়ের সাথে তাল মিলিয়ে বা পড়াশোনার সাথে এগুলোকে কীভাবে ম্যানেজ করতে? আমার তো মোবাইল ছিল, কিন্তু অ্যাডমিশন শুরু করার টাইম 1 মাস পরে, মানে অ্যাডমিশন শুরু করার 1 মাস পরে, মানে অক্টোবরে, ওই টাইমে আমি মোবাইল আমার যে বাসা আন্টি ছিল ওনার কাছে দিয়ে দিছি, মানে মোবাইল ওনার কাছে জমা দিছি। আমার যে কোনো লাগতো তাহলে আমি আনতাম, সন্ধ্যার দিকে আইনে ক্লাস টাস করতাম। ওইটাই মোবাইল আমি জমাই রাখছি। এটাই মনে হয় যে ওই যে যারা সফল হয় আর যারা সফল হয় না, পার্থক্যটা মনে হয় এটা এখানেই ক্রিয়েট করে। আমি দেখছি অনেক স্টুডেন্ট যারা বাবা মাকে ফোর্স করতেছে আমার ফোন লাগবে, অনলাইন ক্লাস শুরু হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, অনলাইন এটা দেখতে হবে ওইটা দেখতে হবে করে বাবা মাকে যথেষ্ট ফোর্স করে যে না আমার ফোন লাগবে। সেখানে ওর বাবা মা এখানে নাই, ও একা মেসে আছে, ও নিজ থেকে এটা ভাবছে যে না ঠিক আছে, ফোন আমাকে আমার ফোকাস নষ্ট করতেছে, ও পাশে পাশে দিয়ে চলে আসছে যে ঠিক আছে যখন লাগবে তখন নেব, যাক। এটা আমি নিজে থেকে ডিসিশন নিছি, তবে মোবাইল আমার কাছে রাখা যাবে। তোমাকে দেখে কিন্তু ছোটখাটো মানুষ মনে হলো, মানে চিন্তা ভাবনা জ্ঞান বুদ্ধি কিন্তু অনেক মানে ওইভাবে চিন্তা করছে, খুব ম্যাচিউর চিন্তা। এটা ডেফিনেটলি খুবই ম্যাচিউর একটা চিন্তা। মানে এই সময় তো আমরা আরও বেশি ইয়ে দিই আর কি, ওজোর দিই আর কি, যে না এখন ফোন ছাড়া তো চলবেই না, কোচিং অফ করে দিবে, এই হবে সেই হবে। ঠিক আছে, তাহলে তার মানে তোমার হচ্ছে পড়াশোনা ওইরকম কোনো ইয়া ছিল না যে না প্রতিদিন আমি 10 ঘন্টায় পড়বো বা 12 ঘন্টায় পড়বো, মানে তোমার টার্গেটেড একটা এক্সটেন্ডেড টার্গেট ছিল সর্বোচ্চ যতটুকু পড়া যতটুকু পড়া যায় আর কি। হ্যাঁ, তো এমনি তোমার ডেইলি রুটিন কিরকম ছিল? তুমি দিনের বেলা বেশি পড়াশোনা করতে নাকি রাতের বেলা অনেক পড়াশোনা করতে? কিছু স্টুডেন্ট থাকে আমাদের বরাবর বলে ভাই আমার দিনের বেলা খুব ঘুম পাই, আমি রাতের বেলা পড়ি। আবার অনেকে বলে ভাই আমি তো রাতে প্রচুর ঘুমাই, দিনের বেলা পড়ি, আমি কি আমাকে দিয়ে কি হবে, আমি কি ফার্স্ট হইতে পারবো? আমি সকালে পড়া স্টুডেন্ট, আর আমি সাজেস্ট করবো সকালে, যেহেতু মেডিকেল একটু মুখস্থ নির্ভর, তো সকাল টাইমটাতে মনে হয় 5টা থেকে 8টা 9টা ওই টাইমে মানে পড়াগুলো বেশি মনে থাকে।
তো সকালে প্রেফার করি আমি। তারপর আমি সকালে আবার রাতেও, আমি তো সকালে পড়তাম সকাল 6টা বাজে উঠলে, তো ফজর নামাজ পড়ে তারপর রাতে ঘুমাইতাম 1টা বাজে, তো 1টা বা 12টা, তাহলে আমার 2টাই খাবার হইতো, রাতে সকালে এরকম আর কি। খুবই আইডিয়াল একটা রুটিন মেনটেন করতে হয়। আচ্ছা শান্ত, তোমার সাথে কথা বলতে যে আমরা কিন্তু জানছি যে তোমার মুখস্থ করার জ্ঞানটা একটু বেশি ভালো, তুলনামূলক তোমাকে বেশি ভালো লাগে আর কি। তো এটা নিয়ে আমি অনেক কিছু দিয়ে মনে রাখতাম, মানে বিভিন্ন ঘটনার সাথে মিলায়া তারপরে মনে রাখতাম, যেহেতু মেডিকেলে তো আলটিমেট মুখস্থই করতে হবে, তো ইনফরমেশন বেশি। আমি এইগুলো বিভিন্ন ঘটনার সাথে রিলেট করে তারপরে মনে রাখতাম। তাহলে মোটামুটি ধরো ওভারঅল মেডিকেল প্রিপারেশন নিলা তুমি, সাথে এই যে একটা জার্নি গেল, তোমার কাছে কি মনে হয়েছে মেডিকেল প্রিপারেশন নিয়ে, যে এটা কি অনেক বেশি ভয়ের, এটা কি অসম্ভব কিছু নাকি, না এটাকে চাইলে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে গেলে এটাকে আসলে জয় করা সম্ভব? তোমার কি ফিল ওভারঅল? আসলে আমার মনে হয় স্ট্র্যাটেজি সবথেকে মানে গুরুত্বপূর্ণ বিষয়, প্ল্যানিং। কারণ আমার মনে হয় স্ট্র্যাটেজি যদি না থাকতো, আমি এত বেশিও পড়ি নাই যে মানে অনেক মানে এরকম একটা পজিশন আসার রাত দিন ঘুমাবোই না, খালি পড়তেই থাকবো এরকম আমার হয় না। আমি দিনেও ঘুমাইতাম, মানে দুপুরে ঘুমাইতাম, মানে আমি দিনে 1-2 ঘন্টা ঘুমাইতাম, তারপরে রাতেও ঘুমাইতাম, মানে এত চাপ নেই না যে সারাদিন পড়তে হবে, এরকম কিছু না। হ্যাঁ, এই জন্য আমরা দেখলাম যে তোমার ওই কোচিং এও নাম্বার এরকম না যে প্রতিদিন 100-তে 100 পাচ্ছি, প্রতিদিন 98-99-100 পাচ্ছি। আমরা যেটা আইডিয়ালি সাজেস্ট করতাম স্টুডেন্টদেরকে যে 80% মার্কস পাইলে এটা ভালো নাম্বার, এবং 90-র আশেপাশে যদি পাওয়া যায় এটা খুবই ভালো নাম্বার। এবং তোমার নাম্বারগুলো দেখলাম যে সব 90-র আশেপাশে। হ্যাঁ, কিছু পরীক্ষায় নাম্বার 90-র অনেক উপরে আছে, কিছু 90-র কমে আছে, মানে হিউম্যান অবস্থায় মানে যেটাকে আমরা হিউম্যান চিন্তা করতে পারি, যে কিছু থাকে যে প্রতি পরীক্ষায় 100-তে 100, কিন্তু যে দেখি যে অ্যাডমিশনে খুব খারাপ অবস্থা। আর তুমি মোটামুটি ওই যে এইগুলো পরীক্ষাতেও 90-92-র আশেপাশে পাইছো, এবং ফাইনালি তুমি ওই মূল পরীক্ষাতেও এরকমই পাইছো। এরকমই আমার যে এভারেজ ছিল মনে হয় কোচিং গুলাতে 88, ওইরকমই পাইছি। 88 ছিল, আমি 91.25 পাইছি। আর এমনি পরীক্ষা দেওয়ার পরে কি মনে হলো, যে কোশ্চেন কি অনেক বেশি কঠিন হয়েছে নাকি অনেক সহজ হয়েছে? কোশ্চেন ইজি, আমি তো একবার যখন পড়ছি তারপরে বুঝছি কোশ্চেন ইজি, তো আমি ওই সময় ডিসিশন নিয়েছি যে আমার 100 দাগাতে হবে, কারণ মানে একটু রিস্ক না নিলে তো, মানে যেহেতু কোশ্চেন ইজি, রিস্ক না নিলে তো কিছু হবে না, তো আমি রিস্ক নিয়ে 100 দাগাইছি, তারপর হয়েছে মোটামুটি। আচ্ছা, তো এবারের যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেটা বিভিন্ন কারণে একটু ব্যতিক্রম আর কি আগেরগুলোর থেকে। যেমন খুব অল্প সময় তোমরা পেয়েছো, হ্যাঁ, হঠাৎ করে একটা সার্কুলার বা কথা শোনা গেল তোমাদের 12 ডিসেম্বর পরীক্ষা হবে, হাতে আছে খুব অল্প সময়। তারপরে পরীক্ষার সময় বাড়ানো নিয়ে একটা বিষয়, তারপরে হলো মানবিক গুণাবলীর মতো নতুন একটা বিষয় এখানে যুক্ত হয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো শেষ মুহূর্তে এসে তুমি কিভাবে ম্যানেজ করলা, মেন্টালি কিভাবে সেই জিনিসগুলোকে তুমি ম্যানেজ করলা আর কি? নতুন যে বিষয়গুলো যেমন মানবিক গুণাবলী, তারপরে টাইম বাড়াইছে, এইগুলো নিয়ে আমি খুব একটা টেনশন করতাম না। আমার মনে হইতো না এইগুলো নিয়ে খুব একটা টেনশন করার দরকার, কারণ এইগুলো মূলত যারা বেশি টেনশন করে এইগুলো নিয়ে, তো এইগুলো নিয়ে অনেকক্ষণ টাইম দিলে তো পড়ারও তো একটা হ্যাম্পার, যে আমি এত কিছু বাকি আছে, এত নতুন এড করছে, আমি ওইটার সাথে মানায় নিতে পারবো কিনা, আমার এরকম মনে হয় না। আমি সাধারণ পড়ছি, তারপর মানবিক গুণাবলী আমার কাছে মনে হয়েছে মানবিক গুণাবলী ইজি আসবো, তারপরে আমি যে রেটিনার যে একটা মানে নোট দিছিল মানবিক গুণাবলীর, ওইটা পড়ছি, শুধু ওইটাই পড়ছি, তো ওইটা থেকে আসে। মানবিক গুণাবলীতে আহামরি কঠিন কিছু আসে নাই। আচ্ছা, তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার দুইটা টপিক আর কি, সাধারণ জ্ঞান এবং ইংরেজি, যেটা ইউজুয়ালি আমাদের এইচএসসি লেভেলে খুব একটা পড়াশোনা হয় না, বিশেষ করে অ্যাডমিশনকে ফোকাস করে। তো এই অল্প সময়ে তুমি এই যে নতুন ধরনের পড়াগুলা কিভাবে ম্যানেজ করলা আর কি? জিকে ইংলিশ, আমার জিকে বাংলাদেশ অ্যাডমিশন টাইম শুরু করার আগেই মোটামুটি শেষ ছিল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ। আর বাকি যেগুলা ছিল ওইগুলা প্রতিদিন 30 মিনিট 40 মিনিট, মানে আমার যে টাইমটা আমার মনে হচ্ছে যে এখন পড়তে পারবো না, ওই টাইমে আমি জিকে ইংলিশ পড়তাম মোটামুটি, মানে গ্যাপে ওইগুলা পড়তাম আর কি। প্রতিদিনে পড়তাম, হয়তো জিকে ইংলিশ বা দুইটা মিলা এরকম গ্যাপ দিই না, প্রতিদিনই পড়ছি জিকে ইংলিশ। আচ্ছা, তো রেটিনার এই ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা? জিকে ইংলিশের সবগুলা ক্লাসে আমি রেটিনা এলএমএসএ করেছি, তো যে ভাইয়া ক্লাস করাইছেন ভাইয়ের কিছু কথা আমার এখনো মনে পড়ে। তো খুব ভালো ক্লাস করাইছেন ভাই, মানে জিকে নিয়ে কোনো বোরিং লাগে না আমার কাছে, খুব ভালো লাগছে, নতুন ইনফরমেশন জানতে পারতেছি, নতুন কিছু, খুব ভালো লাগছে। যাক, আমরাও আনন্দিত যে তার এই বিষয়গুলোর প্রস্তুতির ক্ষেত্রে রেটিনা একটা বিশেষ ভূমিকা রাখতে পেরেছে। তো আমরা ওভারঅল তার কথায় যেটা বুঝতে পারলাম যে আসলে সাকসেসফুল হতে হলে এটার আসলে পূর্ব প্রস্তুতি দরকার। সে একেবারেই ইন্টারমিডিয়েটে পড়াশোনা শুরু থেকেই নিজের যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিয়েছে, নিজের পড়াশোনা গুছিয়েছে। তো এই জন্য এই অ্যাডমিশনের সময়টা তার জন্য খুব বেশি কঠিন বা প্রেশার ফিল হয়নি আর কি। তো এখন তোমার কাছে তাহলে এখন আসি
যে আমাদের রিটেনায় যে তুমি ছিলে, শুরু থেকে ছিলে আর কি, তো এখানকার ক্লাস, প্রশ্ন, তারপরে আমাদের তো সমৃদ্ধ প্রকাশনা আছে, ডাইজেস্ট আছে, রিটেনা কোয়েশ্চেন ব্যাংকটা, গাইড, অনেক কিছু আছে। তো সামগ্রিক বিষয়ে তোমার আসলে কোনগুলো ভালো লাগার বিষয়, কি কি মন্তব্য তোমার এই ক্ষেত্রে? রেটিনাতে ভালো লাগার বিষয়ের মধ্যে সবচেয়ে প্রথম যেটা, যে রেটিনার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, ওইটা আমার কাছে সবথেকে ভালো মনে হয়েছে। তারপরে রেটিনা ডাইজেস্ট যেগুলো আছে আমি সবগুলোই পড়ছি, ইংরেজি, জিকে, ডাইজেস্টটা মেন বই পড়া, তারপরে এক্সট্রা ইনফো যেগুলো, এগুলো তো একটু হাইলাইটেড দেওয়া থাকে, তো আমি ওগুলো পড়ে নিছি। ডাইজেস্ট সবগুলোই পড়ছি, আর জিকে আর রেটিনা ওইখান থেকে ভালো পড়ছি। আচ্ছা, এখন একটা কোশ্চেন করতে চাই, যেহেতু তুমি ফার্স্ট হয়ে গেছো, তাই না? শুরুর দিকে তো এরকম মনে হয় না যে যখন প্রিপারেশন শুরু করছো, অবশ্যই মনে সবারই একটা সুপ্ত বাসনা থাকে যে আল্লাহ, আমি যদি ঢাকা মেডিকেলে টপ করে ফেলতে পারি, তাহলে আল্লাহ যদি কোনোভাবে আমাকে এটা দেওয়া যায় আর কি। তেমনি হতাশা, এই পুরো জার্নি জুড়ে তোমার কখনো হতাশা কাজ করছে কিনা? বা আমরা যেটা দেখতাম, কমন যেটা কমপ্লেন পাইতাম, স্টুডেন্টরা বলতো যে ভাইয়া 100-তে 100 পাচ্ছে, 50-এ 50 পাচ্ছে, বাকিরা অনেক ভালো করতেছে, কিন্তু আমি অনেক পড়ার পরেও আমি নাম্বার তুলতে পারতেছি না, আমার খুব হতাশা কাজ করতেছে। সো এইগুলো দেখে আশেপাশে সবাই অনেক ভালো করতেছে বা খারাপ করতেছে, এইগুলো তোমাকে প্রভাবিত করছে কিনা? এগুলা নিয়ে তো আমি কোনো সময় চিন্তা করি না আসলে, যে কে কে কীরকম পাইতেছে। তো আমার খুব একটা এইগুলা নিয়ে কোনো সময় ডিপ্রেশন হয় না। আমি চেষ্টা করছি যে আমার যে সিলেবাস, ওইটা আমি শেষ করতে পারতেছি কিনা, প্লাস আমি শেষ করে তারপরে আমার কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে, মানে আমি কোন জায়গা থেকে বারবার ভুল করতেছি, এগুলো আমি শনাক্ত করার চেষ্টা করতাম। কে কীরকম নাম্বার পাইলো ওইটা আমি দেখি নাই আসলে, খুব একটা দেখি নাই, প্লাস পজিশনও খুব একটা দেখি নাই, কারণ আমি তো জানি যে আমার আলটিমেট গোল মেডিকেল, তো আমি ওইটার জন্য প্রিপারেশনে থাকি, তারপরে এমনিতেই ভালো হবে। এটা একদমই আইডিয়াল ব্যাপার, যে একদম ডোন্ট কেয়ার ভাবে থাকা, যে আমি কাউরেই দেখবো না, কে কি করতেছে, কে কত নাম্বার পাচ্ছে, এগুলো দেখে লাভ নাই, আমার দরকার একটা সিট। যেটা আমরা স্টুডেন্টদেরকে বলি যে ভাই, কারো দেখার দরকার নাই কে পরীক্ষা দিয়েছে, তুমি কত নাম্বার, বাকিরা কত নাম্বার পাচ্ছে। এই জিনিসটা আমার শুনে ভালো লাগলো, এবং ডেফিনেটলি এটা ভবিষ্যতে জুনিয়ররা যদি শোনে, ওরাও একসময় তোমাদের মতো এই ইয়েতে আসবে, এই ফেজটাতে আসবে, অ্যাডমিশনের ফেজে, এবং তারা যদি এই কথাটা মাথায় রাখে, তারা উপকৃত হবে। যে অ্যাটলিস্ট মাথায় থাকবে যে না, আমার আগের যে ভাইয়ারা ছিল, রথি মহারথীরা ছিল, তারাও মোটামুটি এইভাবে এই প্যাটার্নেই আগাইছে আর কি। তো এখন এই যে দেখো, ঢাকা মেডিকেল পাশে, তুমি এখানে বিজ্ঞান কলেজে পড়াশোনা করছো, মানে কাছাকাছি, তো কখনো ঢাকা মেডিকেলে যাওয়া হয়েছে কিনা, যাওয়ার সুযোগ হয়েছে কিনা? একবার গিয়েছিলাম মনে হয়, একবার, মানে সেটা কি কোনো রুগীকে দেখার জন্য নাকি এমনি ঘোরার জন্য? এমনিতে আমি বলি যে আমি তো মেডিকেল প্রিপারেশন নিতেছি, একবার দেখে আসি যে ঢাকা মেডিকেল কিরকম, একবার গেছি, তারপর আচ্ছা আচ্ছা, আর যাইনি। আর এমনি তুমি যেটা শুনলাম কথায় কথায়, যে তুমি এমনি যখন বিজ্ঞান কলেজে ভর্তি হও, তখন আমাদের একটা ন্যানো বায়োলজি অলিম্পিয়াড দিয়েছিল, এবং সেখান থেকে মোটামুটি রেটিনার সাথে একটা, মানে নাম জানা রেটিনা, রেটিনার সাথে ওইখান থেকে পরিচিতি, ইন্ট্রোডাকশন। তারপর রেটিনা স্টার দিছিল, তাই না? হ্যাঁ, রেটিনা স্টারে কিরকম পজিশন ছিল বা কিরকম নাম্বার পাইছিলা? রেটিনা স্টার আমি মূলত নরসিংদী থেকে দিয়েছিলাম, তো ওইখানে জনের র্যাঙ্কিং ছিল 7, আর ন্যাশনাল মনে হয় কত ছিল, 300 এরকম, 300-র আশেপাশে, হ্যাঁ। এই তো, আর এই যে শেষের দিকে এসে যে ডক্টর সাউন্ড পরীক্ষাটা হয়, মানে যেটা আসলে একটা মেডিকেলের আদলে আমরা ভাইবে নেওয়ার চেষ্টা করি, এবং বাহিরে ওইভাবে সেন্টার ভাড়া করে, এটা দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ দিছি অবশ্যই, এই পরীক্ষাকে আমি মিস করব। এটা দিয়ে কেমন মনে হয়েছে, বা কিরকম নাম্বার ছিল? আমার ছিল মনে হয় 81.75 এরকম মনে ছিল, পজিশন 234 ছিল। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুবই ভালো মতো শিখতে পারি, সেটা হচ্ছে ও কিন্তু কখনোই এরকম ওই যে প্রতি পরীক্ষায় ফার্স্ট এরকম হয় নাই, ও আশেপাশে নাম্বার পাইছে, এবং এইভাবেই হচ্ছে ও আগে গেছে, এবং তার ভিতরে কিন্তু হতাশা ছিল না। এবং সবচেয়ে বড় শেখার যেটা ব্যাপার, সেটা হচ্ছে ও কিন্তু অ্যাডমিশনে যাওয়ার আগেই ওর যেই গ্যাপগুলো ছিল, যেগুলো পড়তে হবে, সেই পড়াগুলো ও ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারছে। এবং আমরা এর আগেও যেই সফল স্টুডেন্টদেরকে দেখি, তাদের সবার ক্ষেত্রে আমরা যখন ইন্টারভিউ নিতে যাই বা তাদেরকে যখন জিজ্ঞেস করি, সবারই এই কমন একটা ব্যাপার থাকে যে ওরা মোটামুটি আগে তাদের এই ইন্টারমিডিয়েট লাইফের যে পড়াশোনাটা, এইখানে ফাঁকিবাজি কম করছে, এবং ওই সময় তাদের যেই পড়াশোনা, সেই পড়াশোনাগুলো খুব ভালো মতো হচ্ছে শেষ করতে পারছে। এবং এইটাই ওদেরকে হচ্ছে অ্যাডমিশনের এই যে কঠিন চাপ, এগুলাকে হচ্ছে খুব সহজেই সামাল দিতে পারে। এবং কিসের সময় কম, কিসের সময় বেশি, কে কত নাম্বার কাটছে, ডোন্ট কেয়ার, সবাই তো একই, সবাই সেম, মানে ডোন্ট কেয়ার, মানে ওর ইয়ে ছিল ডোন্ট কেয়ার, আমি কাউরে দেখবো না। এবং মনে মনে একটা ইয়া ছিল যে না, আমি কিছু একটা হবো। তো আমরা ছিল যে আমি যদি সর্বোচ্চ দিতে পারি, তাহলে আমারটা আমি সর্বোচ্চ করতে পারবো, অন্য কি করলো এটা আমার দেখার তো বিষয় না, আমি যদি সর্বোচ্চ দিতে পারি আমি সর্বোচ্চ করবো। তবে আমরা খবর পাইছি যে তুমি নাকি পরীক্ষা দিয়ে আসার পরে তোমার মনে হচ্ছিল যে কিছু একটা হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি আসার পরে আমার অনেক ফ্রেন্ড, যারা আমার যে হলে ছিল, আমি তো হলে ছিলাম বিজ্ঞান কলেজে, তো ও ফ্রেন্ড, তারপরে হলের অনেকেই বলছে যে যদি ফার্স্ট হয়ে যাও তো কি হবে। তা আমার মনে হয়েছিল যে হইতে তো পারে, যেহেতু 91-92 এরকম তো হাইস্ট আসতেও পারে,
একটা আন্দাজ মানে আশা ছিল যে হতেও পারে। হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এমনি তোমাকে যদি একটু বলি যে দেখো, তোমার এই লাইভ অনেক জুনিয়ররা দেখতেছে, অনেকে একসময় হচ্ছে এই যে শান্ত ভাই হতে চাবে, যেটা আমরা বারবার বলতেছি, হ্যাঁ এটা স্বাভাবিক। তো এই যে জুনিয়র যারা ধরো এইচএসসি 26 ব্যাচ আছে যারা পরের বছর অ্যাডমিশন দিবে, তারপরে এইচএসসি 27 ব্যাচ আছে যারা এখনও হয়তো অ্যাডমিশনের ওই ভাইবটা এখনও টের পায় নাই, তো আরও 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 অনেক জুনিয়ররা আছে ভবিষ্যতে দেখবে এই ভিডিও, দেখা যাবে যে হয়তো আজ থেকে 1 বছর পরেও কোনো জুনিয়র দেখবে যে ভাইরা কী বলছিল, ভাইরা কীভাবে কোন স্ট্র্যাটেজিতে সফল হয়েছে। তো ওদের উদ্দেশ্যে, জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে কিনা যে তাদের এই ফাউন্ডেশন থেকেই কিভাবে পড়াশোনা করা উচিত? আমার মানে যারা মেডিকেল প্রিপারেশন, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রথমেই মন থেকে চাইতে হবে। মানে আমি 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 চাচ্ছি কি যে আমি মেডিকেলে চান্স পাবো, এটা মন থেকে চাইতে হবে। মানে কারো চাপে, এটা আসলে মানে খুব একটা কষ্ট যে কারো চাপে হয় এরকম। তো মন থেকে যদি কেউ চায় তাহলে পরিশ্রম করতেও মজা লাগে, যে আমি তো এটা চাই, তো আমি এটার জন্য পরিশ্রম করবো, সমস্যা কি। তো সর্বপ্রথম মন থেকে চাইতে হবে, তারপরে একাডেমিক থেকে অ্যাডমিশন প্রিপারেশন গোছায় নিতে হবে। মানে আমরা যে অ্যাডমিশনের যে টাইমটা পাই ওইটা তো খুব মানে এনাফ না, মানে 3 মাস টাইম, ওই টাইমে তো নতুন করে কিছু শেখার সুযোগ নাই, শুধু রিভিশনের টাইম। তো একাডেমিকে যদি সব কিছু শেষ করে রাখা যায় তো একজন স্টুডেন্ট অবশ্যই আগে থাকবে। জুনিয়রদের উদ্দেশ্যে তো বললে, তো তুমি আজকে আলহামদুলিল্লাহ তুমি বিরাট একটা সফলতা পেয়েছো, তোমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু তোমার সাথে পরীক্ষা দিয়েছে এমন হাজারো স্টুডেন্ট, তোমার বন্ধুরাই, তারা কিন্তু অনেকেই সে সফলতা পায়নি। কিন্তু সামনে তো আরও অনেক পথ চলা বাকি, তাই না? তো তাদের উদ্দেশ্যে তোমার কোনো কথা আছে কিনা? আসলে এই বিষয়টা আমি বলতে চাইলে, আমি যখন পরীক্ষাতে বসি, মানে মেডিকেল পরীক্ষা, তো ওই পরীক্ষাতে বসার আগে আমি চিন্তা করছি যে চান্স হবে কি না হবে এটা তো আসলে আমার উপরে নাই, আমার যতটুকু পরে আমি পড়ছি, তো চান্স হইতেও পারে না হইতে পারে, 1 ঘন্টার ইয়েতে তো কিছুই বলা যায় না। তো তারপর আমি একবারে নিশ্চিন্তে থাকছি যে চান্স হইব না হইব, মানে পরে কী করব এটা নিয়ে কোনো চিন্তা নাই আমার। তো যাদের চান্স হয় নাই, তো তাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে, যদি তাদের মেডিকেল অনেক বেশি ইচ্ছা যে আমি মেডিকেলেই পড়বো, তাহলে তো সেকেন্ড টাইম অপশন আছেই, না হলে সামনে অনেক ভার্সিটি আছে, মানে এটাতেই থাকতে হবে এরকম তো কোনো কথা নাই, অনেক সেক্টর আছে দেশে, তো ওইগুলোতে ইয়ে করতে পারে, প্লাস সেকেন্ড টাইম তো সুযোগ আসেই, তো ওই দিকেও যাইতে পারে। হ্যাঁ, আসলে কথা এটাই, জীবন আসলে থেমে থাকার নয়, সামনে আরও বহু পথ চলার বাকি, বহু সুযোগ সামনে হাতছানি দিয়ে রাখছে। এবং জীবনে পথ চলায় আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখেন আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট হয়ে যান, আর তাদের জন্য অন্য কিছুর প্রয়োজনই নেই। সুতরাং আমরা শান্তর কথার সাথে মিলিয়ে বলতেই পারি, তোমরা তোমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে থাকো, ইনশাআল্লাহ তোমরা সফল হবে। তো শান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে আমাদের সফলতা পর্যন্ত পৌঁছান, আমাদের স্বপ্ন পূরণ করান। তো এই দুনিয়াতেও অনেক মানুষ থাকেন যারা আমাদের এই স্বপ্ন পূরণের পেছনে আমাদেরকে সাহস যোগান, আমাদের এই পথ পাড়ি দিতে সহযোগিতা করেন। তো তোমার এই স্বপ্ন পূরণের পেছনে তুমি কাদের কথা উল্লেখ করবা? প্রথমত আমার মা বাবার কথা বলতে হইব। তো আমি যখন ঢাকাতে, তখন আমার যারা ফ্রেন্ড আছে, তো ওরা বলতো যে ওরা যে সময় আমার বাড়িতে যাইতো ওই টাইমে গিয়ে দেখতো যে আমার মা মানে নামাজ পড়ে আমার জন্য দোয়া করতেছে। তো আসলে আমি এটা শুনলে আমার মানে শরীরে অন্যরকম একটা ইয়ে আসতো যে আমার মা তো দোয়া করতেছে, আমার আর কি লাগবে, আমি তো এমনিতেই পারবো, মা যেহেতু দোয়া করতেছে, আমার বাবা দোয়া করতেছে, তো আমি এমনিতেই পারবো। ওইটা থেকে আমি খুব কনফিডেন্ট থাকতাম। তারপরে আমার যারা টিচার ছিল, একজনের নাম না বললেই নয়, যে আমাদের প্রাইমারি স্কুলের টিচার, আবার আমার কাকা শামীম স্যার ওনার নাম। তো উনি এখন এই যে মৌলভীবাজারে চাকরি করেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, এখন টিচার নয়, মানে আমাদের টিচার ছিলেন। তো উনি আমাকে প্রত্যেকটা আমার যে মানসিক সাপোর্ট এটা উনি দিয়েছেন। তারপরে আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে যেটা মনে হয় যে আমি চান্স পেলে, স্যার নিয়ত করছে যে স্যার রোজা রাখবে, নফল রোজা রাখবে, স্যার নামাজ পড়বে, মানে আমার জন্য এত আগ্রহ ছিল। তো আমাকে এটা অনেক মোটিভেটেড করেছে। তারপরে আমার যারা ফ্রেন্ড ছিল তারা তো আরেকটা বিশাল জায়গা, আমি যে সময় পরীক্ষা দিতেছি ওই টাইমেও আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার জন্য দোয়া করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, দুরূদ শরীফ পড়তেছে, অনেক দোয়া করছে। তো আসলে মেডিকেলে যেহেতু 1 ঘন্টা টাইম, তো ওই টাইমে শুধু যে পড়া দিয়ে হয় এরকম না, মা বাবার দোয়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের দোয়া, এটা আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমি ফেস করছি, আমার কাছে যেটা মনে হয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ যারা আমার জন্য দোয়া করছে, এতে কোনো ভাষা নাই যে কীভাবে প্রকাশ করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসলে আসলে আমরা হয়তো সফল হয়ে যাই, কিন্তু এই সফল হওয়ার পেছনে আসলে অনেক মানুষ থাকে, অনেক কারিগর থাকে, যারা আসলে আমাদেরকে একটু একটু করে তিলে তিলে গড়ে তোলে, এবং পরে দেখা যায় যে আমরা
ওই কথাগুলো যখন আমরা মনে করি তখন আসলে এটা একটা আবেগঘন একটা ব্যাপার তৈরি হয় যে হয়তো ওই দিন ওইরকম একটা কাজ হয়েছিল জন্য হয়তো আমার ভিতরে এরকম এই জিনিসটা কাজ করছিল এবং সেটার বাটারফ্লাই ইফেক্টে আজকে আল্লাহ তাআলা আমাকে এইভাবে দিয়ে দিচ্ছেন আর কি। তো তোমাকে যেটা বলতে চাচ্ছি যে সবারই কিছু না কিছু একটা ইউনিক টেকনিক থাকে, যে আচ্ছা আমি এইভাবে পড়তেছি, সবাই এইভাবে পড়তেছে, বা বায়োলজি যে মুখস্থ করার ক্ষেত্রে, ইনফরমেশনের ক্ষেত্রে যে এত এত ইনফরমেশান কীভাবে মুখস্থ করবো, এইভাবে করলে মনে হয় ভালো হয়। তো তোমার ক্ষেত্রে এই যে পুরো অ্যাডমিশন জার্নিতে কোনো ইউনিক টেকনিক ছিল কিনা, বা কোন বিষয়টা তুমি মনে করতেছো যে তোমাকে মোটামুটি আগায় রাখছে এবং তোমার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল ছিল? আমি যখন যে বায়োলজি পড়তাম বা অন্যান্য বিষয়, বায়োলজিতে অনেক বেশি মুখস্থ করা লাগে, তো আমি ওইটা বিভিন্ন ঘটনার সাথে মিলায়া, তারপরে বিভিন্ন ওয়ার্ড থেকে মানে বিভিন্নভাবে ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে যেভাবে মনে রাখা যায়, বিভিন্ন ছন্দ তো আছেই বিভিন্ন ইয়াতে, তারপর ওইভাবে মনে রাখতাম বিভিন্ন ঘটনার সাথে রিলেট করে। ওইটা এটা আমার মনে হয় অনেক আমাকে আগে রাখছে অনেক। যাক, ভালো, আলহামদুলিল্লাহ। তবে শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যদিও তুমি এখনও মেডিকেল সায়েন্সের সামনে আরও অনেক 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 কিছু থাকবে, মেডিকেলের কী শাখা উপশাখা এগুলো নিয়ে হয়তো এখন একটু চিন্তাভাবনা একটু কম, তারপরেও যদি শুনতে চাই আর কি যে ভবিষ্যতে কোন কিসের ডাক্তার হতে চাও বা কি হতে চাও, ভবিষ্যতে তোমার পরিকল্পনা কি, এরকম যদি যে আমি এরকম হতে চাই এরকম হতে চাই, অনেকে থাকে না যে একটা এই জিনিসটা খুবই বেশি স্পার্ক করে যে আমি মেডিকেলে আসবো, বা এইটা আমাকে খুবই বেশি মোটিভেট করে, এই টাইপের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? আমার এরকম কোনো সেক্টর খুব একটা নাই, তবে ক্যান্সার বিষয়, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে, তো অনকোলজিস্ট হওয়ার একটা ইচ্ছা আছে, যদি আল্লাহ কবুল করে তাইলে ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তোমার সাথে কথা বলে আমাদের অনেক অনেক ভালো লাগলো। ভালো থাকো এবং আল্লাহ তোমাকে, তুমি যেরকম হতে চাচ্ছ আল্লাহ তোমাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছায় দিক। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।